আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে শিল্প কারখানা খুলে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত। এবারের সাদকাতুল ফিতর সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২,২০০ টাকা নির্ধারণ। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ২,৪৮,২৮৫, আক্রান্ত ৩৫,৬৬,২৩০ জন। করোনা সংক্রমণ রোধে সফল দেশগুলোর অন্যতম দক্ষিণ কোরিয়া, আক্রান্ত ১০,৮০০-র মধ্যে ৯,২০০ রোগী সুস্থ। দর্শক শিরোনাম শুনলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে স্বাস্থ্যবিধি মেনেই পর্যায়ক্রমে শিল্প কারখানা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাথে বৈঠককালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মহামারী করোনায় থমকে যাওয়া অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং করণীয় নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রভাবে বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সরকার প্রধান। একটা অদৃশ্য শক্তি করোনা ভাইরাস কোভিড-19, সেই শক্তি হচ্ছে সর্বশক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা এটা বোঝা মুশকিল, কাজে সেটাই আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এটা অত্যন্ত সংক্রামক একটি রোগ, হাঁচি কাশি এর মাধ্যমে সংক্রামিত হয়, সেজন্য সবাইকে দেশবাসীকে আমি অনুরোধ করবো যে আমরা কিন্তু যেহেতু রোজার মাস, আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, ধীরে ধীরে আমরা কিছু কিছু জিনিস উন্মুক্ত করে দিচ্ছি, কিন্তু সেখানে আপনাদের সবাইকে নিজেকে সুরক্ষিত করতে হবে, আবার অপরকেও সুরক্ষিত রাখতে হবে। কর্মহীনদের প্রণোদনা ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে অর্থনীতির চাকাকে সচল রাখতে কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দিয়ে থাকি, ১০ টাকা পার কিলো চাল কিনতে পারি। আমরা আরও ৫০ লক্ষ লোককে এই সুবিধাটা দেব, তার তালিকাটা হয়ে গেছে। তাছাড়া কিছু আছে আমাদের, যেমন যেহেতু পরিবহন একবারে বন্ধ, সেই সাথে যারা এই ধরনের কাজে মানে সম্পৃক্ত ছিল কিন্তু আয় উপার্জনের পথ নাই, তাদের জন্য আমরা কিছু নগদ আর্থিক সহায়তাও এই ঈদের আগে দিতে চাই। অন্তত পক্ষে রোজা বা ঈদের সময় তারা যেন কিছু সহযোগিতা পায়, সেই ব্যবস্থাটা আমরা করব। আর প্রতিটি জেলায় বিভিন্ন জেলা ভিত্তিক যে সমস্ত মানে ছোটোখাটো ক্ষুদ্র শিল্প রয়ে গেছে, সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। এবং আমাদের মানে অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলি যেন পরিচালিত হতে পারে, তার জন্য যথাযথ পদক্ষেপ নেয়। এবং এ ব্যাপারে ইতিমধ্যে বেশ কতগুলি নির্দেশনা আপনারা খুব শীঘ্রই পাবেন। এটা আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকে সেটা ঘোষণা দেওয়া হবে। আমরা চাচ্ছি আমাদের যেমন সরকারি অফিস আদালত সব সীমিত আকারে আমরা চালু করে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট না হয়। এবং সামনে ঈদের আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলিও যেন মানুষ করতে পারে। কিন্তু এখানে একটা যে মাথায় রাখতে হবে যে খুব বেশি খোলামেলা সবার সাথে মেশা বা এক জায়গায় জড়ো হওয়া বা খুব বড় জনসমাগম করা, এই জায়গা থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়ে করোনায় সৃষ্ট সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে ব্যবসা বাণিজ্য সবকিছু একটু যেহেতু থমকে গিয়েছিল, ইতিমধ্যে আমরা ছুটি ঘোষণা দিয়েছি। ৫ই মে পর্যন্ত ঘোষণা দিয়েছিলাম, সেটাকে আমরা ১৫ই মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি। কিন্তু সাথে সাথে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে যাতে কেনা বেচা চলতে পারে, তার জন্য দোকানপাট খোলা বা যেহেতু রোজার সময় ঈদের কেনা বা সেহরি খাওয়া বা রোজার মাসে বাজারহাট করা, সেগুলি যাতে চলতে পারে, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রেখে সেগুলি খোলারও মানে চালু রাখারও নির্দেশ দিয়ে দিয়েছি।
রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবারের সাদকাতুল ফিতর। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিসমিস, পনির, জব ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, জব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়। তবে খুচরা বাজার মূল্যের তারতম্যের কারণে স্থানীয় মূল্যের পরিশোধ করলেও ফিতরা আদায় করা যায়। বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা বাড়ছেই। এ পর্যন্ত 2,48,285 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 35,66,230 জনে। সুস্থ হয়েছেন 11,54,025 জন মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 68,598 জন, আর আক্রান্তের সংখ্যা 11,88,122। স্পেনে মৃতের সংখ্যা 25,100 জনে পৌঁছেছে, আর আক্রান্ত 2,45,567 জন। এদিকে ইতালিতে মৃতের সংখ্যা 28,700-ও বেশি হলেও আক্রান্তের সংখ্যা 2,09,328 জন। যুক্তরাজ্যেও মৃতের সংখ্যা ইতালির মতো 28,000 ছাড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা 1,82,260 জন। করোনা সংক্রমণ রোধে হাতে গোনা যে কয়টি দেশ সফল তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। দেশটিতে করোনার অস্তিত্ব পাওয়ার সপ্তাহখানেকের মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল 700-র বেশি। সেই অবস্থা থেকে এখন লাগাম টানতে সক্ষম হয়েছে দেশটি। এখন পর্যন্ত মোট আক্রান্ত 10,800, যাদের মধ্যে 252 জন মারা গেলেও সুস্থ হয়েছেন 9,200-র বেশি। এ অবস্থায় লকডাউন শিথিল করেছে দেশটি। কিভাবে সম্ভব হলো সে কথাই তুলে ধরছেন সে দেশে কর্মরত বাংলাদেশের এক গণমাধ্যম কর্মী, জানাচ্ছেন মাহবুব সৈকত। গত বছরের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই আক্রান্ত হয় উত্তর পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির দক্ষিণাঞ্চলের পাশাপাশি দুটি শহর দেগু এবং চংডোকে ধরা হয় আক্রান্তের কেন্দ্র হিসেবে। একটা চার্চে চায়না থেকে আসা এক মহিলা প্রায় 1,000 খানেক লোকের একটা সমাবেশে প্রথম যোগ দেয়, এবং সেখান থেকে যারা ছিল তারা প্রায় সবাই এফেক্টেড হয়। ওই চার্চের সাথে জড়িত ওই 1,000 লোক সহ সবাইকে প্রায় এই টেস্টের আওতায় আনা হয় এবং চিহ্নিত করা হয়। এফেক্টেড পুরা এলাকায় তারা কিন্তু ব্যাপক স্প্রে করেছিল। সপ্তাহখানেকের মধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়ায় 700-এরও বেশি, কিন্তু অল্প সময়ের ব্যবধানেই তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় দেশটি। প্রথমে 15-20 দিন মতো এটা সর্বোচ্চ সংখ্যা ছিল 28 জন মতো। সেখান থেকে 2-3 জন সুস্থ হয়ে যায়। তারপরে আর কোনো 1 সপ্তাহ মতো সময় গেছে, যে সময় কিন্তু একজন রোগীও বাড়েনি। সপ্তাহ খানেকের ভিতরে প্রায় 7-8 হাজার পর্যন্ত যখন গেছে, তখন প্রতিদিনই 500, 700, 800 এরকম বাড়ছে। পরিবার এবং তাদের সাথে রিলেশন আছে এরকম প্রায় সবাইকে তারা কোয়ারেন্টাইনে রাখা বা অন্যান্য ব্যবস্থা নিয়ে এটা কিন্তু তারা কন্টিনিউ করেছে। দক্ষিণ কোরিয়ার আইন প্রবাসী বান্ধব হওয়ায় সেখানে বাংলাদেশ সহ অবস্থানরত অন্য দেশের নাগরিকদের জন্য এই সংকটময় মুহূর্তে পড়তে হয়নি কোনো সমস্যায়। এফেক্টেড তারা কোরিয়ান হোক বা ফরেনার হোক, চিকিৎসার ক্ষেত্রে টোটালি একেবারে ফ্রি। এখানে মূলত আমাদের বাংলাদেশি প্রায় 15-16 হাজার মানুষ বৈধভাবে আছে। অবৈধ যারা থাকে তাদের ক্ষেত্রে চাকরির কিছু সমস্যা হয়। বৈধ লোকদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা এখানে নাই। কোনো কোম্পানির লোক যদি এফেক্টেড হয়েছে, একজন শ্রমিক হয়তো এফেক্টেড হয়েছে, সেই কোম্পানি হয়তো বন্ধ হয়েছে বা তাদেরকে সবাইকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে, কিন্তু সবগুলো কোম্পানি কোনো এলাকাতেই বন্ধ করা হয়নি। সময়মতো যথাযথ পদক্ষেপ নেয়ার ফলেই ইতিমধ্যেই করোনা নিয়ন্ত্রণ হয়ে সেদেশের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে শুরু করেছে বলে জানান গত 2 বছর থেকে দক্ষিণ কোরিয়ায় চাকুরিরত দেশের এই গণমাধ্যম কর্মী। চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা, এইসব বিষয়গুলো সবাই করেছে মোটামুটি। বাস এবং ট্রেন দুটোই কিন্তু এখানে সরকারি, কোনোটাই কিন্তু এখানে বন্ধ করা হয়নি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার করোনায় করণীয়।
করোনা ভাইরাসের প্রথম দিকে শিশুরা ঝুঁকিমুক্ত থাকলেও যত দিন বাড়ছে ততই শিশুদের মধ্যে শনাক্ত হচ্ছে করোনা ভাইরাস। ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই শিশুদের মধ্যে কোনো উপসর্গ ছাড়াই করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে, যা ঢাকা মেডিকেলে কয়েকটি ইতিমধ্যে পরীক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে এবং সুষম খাবার বাড়িয়ে দিতে হবে। আর শারীরিক কোনো সমস্যা হলেই করোনা পরীক্ষাও করাতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি পেতে আতঙ্ক পরিহার করে সর্বস্তরের মানুষ এখন কম বেশি অবলম্বন করছে সচেতনতা। কিন্তু করোনা ভাইরাসের প্রথম দিকে শিশুরা ঝুঁকিমুক্ত থাকলেও যতই দিন বাড়ছে ততই শিশুদের মধ্যেও শনাক্ত হচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই ঘটছে বেশ কয়েকটি মৃত্যুর মতো দুর্ঘটনা। এখন শিশুদের অনেকটাই ঝুঁকি বাড়ছে বলে জানান চিকিৎসকরা। করোনায় শিশুরা কতটা ঝুঁকিতে আছে? বেশ কয়েকজন মৃত্যুর ঘটনাও ঘটছে। করোনার ঝুঁকিটা শিশুদের ঠিক বড়দের মতো নয়। আমাদের হাসপাতালে ঢাকা মেডিকেলে 4টা বাচ্চা এর মধ্যে করোনা ধরা পড়লো। তাদের আসলে বড়দের মতো এরকম শ্বাসকষ্ট, জ্বর, কাশি, সর্দি ওইগুলো আমরা তেমন একজনের ছাড়া বাকিদের আমরা পাইনি। গত এই সপ্তাহে একটা বাচ্চা 1 মাস বয়স, তারও করোনা ধরা পড়ছে। ভয়ঙ্কর তথ্য হচ্ছে কোনো উপসর্গ ছাড়াই শিশুদের মধ্যে শনাক্ত হচ্ছে করোনা ভাইরাস। টিপিক্যাল যে সিমটম, যে স্বাভাবিক যে সিমটম বা উপসর্গ নিয়ে আসে সেগুলো ছাড়া বাচ্চারা আমাদের কাছে আসছে, পরে পরীক্ষা করে দেখি যে তাদের করোনা আছে। যেমন আমাদের নারায়ণগঞ্জে একটা বাচ্চা আসলো যার করোনা কোনো অসুবিধা ছিল না, এরকম ঠান্ডা, জ্বর, কাশি নেই, কিন্তু যেহেতু নারায়ণগঞ্জ থেকে আসছে পরীক্ষা করে দেখি তার করোনা। একটা বাচ্চা এরকম বাচ্চা এমনি সেপ্টেসিমি আমরা বলি, ইনফেকশন সারা গায়ে ছড়িয়ে পড়লো, পরীক্ষা করে দেখি তার করোনা। এরকম গত এই 1 মাসে একটা বাচ্চা করোনা তো আমাদের এই সপ্তাহে ধরা পড়লো। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে শিশুদের প্রতি বাবা মায়ের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এই শিশু বিশেষজ্ঞ। বাচ্চারা করোনায় আক্রান্ত না হয় সেক্ষেত্রে তার বাবা মাদের করণীয় কি? আপনাদের পরামর্শ কি হবে? করণীয় হলো যে ওই যে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব রাখতে হবে, স্কুলে যাবে না, ঘরের মধ্যে থাকবে, হ্যান্ড ওয়াশিং শিখাবে, হাইজিন শিখাবে, সোশ্যাল প্র্যাকটিস গুলো শিখাতে হবে, নর্মস গুলো শিখাতে হবে, হাতে কাশিটা শিখাতে হবে এবং হেলদি ফুড, স্বাভাবিক সুষম খাবার খেতে হবে। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে প্রাণঘাতী এই ভাইরাস থেকে হয়তো রক্ষা পাওয়া সম্ভব। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। পদ্মা সেতুতে বসানো হলো 29 নম্বর স্প্যান। সকালে সেতুর 19 ও 20 নম্বর পিলারের উপরে বসানো হয়েছে স্প্যানটি। দৃশ্যমান হয়েছে সেতুর 4350 মিটার অংশ, যা মূল সেতুর 2/3 বেশি। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সকাল 8টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু করে প্রকৌশলীরা। দীর্ঘ প্রায় 3 ঘন্টার প্রচেষ্টায় বেলা 11:15টার দিকে স্প্যানটিকে পিলারের উপর বসানো সম্ভব হয়েছে। 29তম স্প্যানটি বসে যাওয়ায় আর বাকি থাকবে মাত্র 12টি স্প্যান। এবারে খেলার সংবাদ। নিলামে তাসকিন সৌম্যের স্মারক যৌথভাবে বিক্রি হয়েছে 8.5 লাখ টাকায়। দুটিই কিনে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। এসএম আরিফের রিপোর্ট। রাজভাইকে থ্যাংক ইউ এবং অন্যান্য যারা বিট করেছেন তাদের সবাইকেও ধন্যবাদ। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সাকিবের বিশ্বকাপে খেলা ব্যাট বিক্রির মাধ্যমে দেশে নিলামের সংস্কৃতি চালু হয়, যা দেখে অনেকেই এগিয়ে আসেন তাদের প্রিয় স্মারকগুলো নিয়ে। অসহায়দের জন্য ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক বলটি নিলামে তোলার ঘোষণা দেন পেসার তাসকিন আহমেদ। সৌম্য সরকার এগিয়ে আসেন আন্তর্জাতিক প্রথম সেঞ্চুরির ব্যাট নিয়ে, যা অনলাইনে একই সংস্থার মাধ্যমে নিলামে ওঠে, যেখানে সৌম্য সরকারের ব্যাটটির সর্বোচ্চ মূল্য দাঁড়ায় 4.5 লাখ আর তাসকিনের হ্যাট্রিক বলের মূল্য 4 লাখ টাকা। যারাই এতক্ষণ বিট করেছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত করছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ এন্ড অফ দ্য ডে এই পয়সা সম্পূর্ণই আমাদের যারা বর্তমানে একটু খারাপ অবস্থায় আছে তাদের জন্য। আপনারা যে এইভাবে এগিয়ে আসছেন, যে শুধু যে আমাদের জিনিসটা নেওয়ার জন্য সেটাও না, এটা এই টাকাটা কিন্তু আসলে আমরাও পাচ্ছি না বা আপনারাও পাবেন না বা অন্য কেউ পাবে, যারা পাবে, যাদেরকে এখন প্রয়োজন। এদিকে দ্বিতীয় দিনের মতো অনলাইনে নিজের ভেরিফাইড পেজের মাধ্যমে লাইভ আড্ডায় আসেন তামিম ইকবাল। এবার তার সাথে অতিথি ছিলেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
অনেকগুলো ভিক্টরিতে আপনি ব্যাটিং এ থাকেন সব সময়, মানে আইদার আপনি উইনিং শট মারেন না হলে আপনি নন স্ট্রাইকার থাকেন। মানে হ্যাভ ইউ, মানে আপনি এই জিনিসটা নিয়ে কোনোদিন চিন্তা করছেন? না, আমি এত করি নাই, হয়তো বা 1-2টা ম্যাচে হয়তো বা থাকতে পারে, বাট আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টাতে তো আমরা সবাই ভালো খেলছি, ম্যাচ জিতছি। আড্ডায় স্মৃতিচারণের পাশাপাশি করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন তামিম ও রিয়াদ। আমি সবচেয়ে বেশি মিস করছি আমাদের আড্ডাটা। আমরাই মনে হয় একটু ইনডিসিপ্লিন আছে, মানে আমি তুই আর ম্যাচ, তো তার সাথে অনেকে জয়েন করে, তো ওই আড্ডাটা আমি খুব মিস করছি। এস এম আরিফ, মাই টিভি। সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে শিল্প কারখানা খুলে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত। এবারে সাদকাতুল ফিতর সর্বনিম্ন 70 টাকা ও সর্বোচ্চ 2200 টাকা নির্ধারণ। করোনা দেশে আরো 5 জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা 182, বিশ্বে মৃতের সংখ্যা 2,48,285। করোনা সংক্রমণ রোধে সফল দেশগুলোর অন্যতম দক্ষিণ কোরিয়া, আক্রান্ত 10,800-র মধ্যে 9,200 রোগী সুস্থ। দর্শক, সংবাদে পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।